أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে সড়ক পরিবহন আইন 2018 এর 9 ধারা পর্যন্ত। তাহলে একটু রিভিশন দেই। সংজ্ঞা তেমন একটা রিভিশনের প্রয়োজন নাই, তো আমাদের মূল যেটা শাস্তির ধারা সেটা দিতে হবে। 4 ধারায় কি বলছে? 4 ধারা হচ্ছে যদি কেউ ড্রাইভিং লাইসেন্স ছাড়া শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স অথবা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স অথবা এক শ্রেণীর লাইসেন্স দিয়ে অন্য শ্রেণীর গাড়ি চালায়, সেক্ষেত্রে তার শাস্তি হবে 66 ধারা। 4 ধারার শর্ত লঙ্ঘন করলে শাস্তি 66 ধারা। আর যদি 5 ধারার শর্ত লঙ্ঘন করে, অর্থাৎ কর্তৃপক্ষ বা মালিকের অনুমতি ব্যতীত যদি গাড়ি চালায়, সেক্ষেত্রে তার শাস্তি হবে 66 ধারা। তাহলে 4-5 ধারার শর্ত লঙ্ঘন করে শাস্তি 66 ধারা। তারপরে হচ্ছে 6 ধারা, যে লাইসেন্স 3টা জিনিস জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য ফিস, জাতীয় পরিচয়পত্র এবং নির্ধারিত ফরম, এই 3টা জমা দিলে তখন 2 বলছে যে 4টা বিষয়ে পরীক্ষা দিতে হবে। 4টা বিষয়ে কি পরীক্ষা দিতে হবে বা শর্ত পূরণ করতে হবে? শর্তগুলা হচ্ছে বয়স হইতে হবে পেশাদারের ক্ষেত্রে 21 বছর, অপেশাদারের ক্ষেত্রে 18 বছর। আর 8ম শ্রেণী পাস হইতে হবে, শারীরিক মানসিক ভাবে সক্ষম হইতে হবে। তারপরে হচ্ছে মোটরযান পরীক্ষা করিয়া চালনায় পাস করতে হবে। তারপরে এই 4টা শর্ত যদি ফিল আপ হয়, তাহলে আপনাকে 6-এর 4-এ লাইসেন্স দিবে। আর যদি শর্ত পূরণ করতে না পারেন, তাহলে 3-এ আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এখন 4-এ আপনাকে লাইসেন্স দেওয়ার পরে 5-এ বলছে এই লাইসেন্স আপনি অন্য কোনো ব্যক্তিকে দিতে পারবেন না বা হস্তান্তর করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার শাস্তি হবে 67 ধারা। তারপরে হচ্ছে 8, যদি আপনার লাইসেন্সের মধ্যে কোনো ভুল থাকে তাহলে সেইটা 6-এর 8। ভুল থাকলে সেই ক্ষেত্রে এটা 3 মাসের ভিতরে কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। তারপরে হচ্ছে 7, প্রতিবন্ধীর ক্ষেত্রে লাইসেন্স। 8, সামরিক বাহিনীর লাইসেন্স। 9, বিদেশি নাগরিকের লাইসেন্স। বিদেশি নাগরিকও বাংলাদেশে কি করতে পারবে? গাড়ি চালাইতে পারবে, এবং তার সেটা পাসপোর্টের মেয়াদ বা ভিসার মেয়াদ অনুপাতে তার সেটা লাইসেন্স দেওয়া হবে। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। যদি 9 ধারার সে শর্ত লঙ্ঘন করে, তাহলে তার শাস্তি হবে 68 ধারা। এখন হচ্ছে 10 ধারা। 10 ধারার মধ্যে 3টা শর্তের কথা বলা আছে। কর্তৃপক্ষ ব্যতীত অন্য কেউ লাইসেন্স দিতে পারবে না। কি করতে পারবে না? বিআরটিএ কর্তৃপক্ষ ব্যতীত অন্য কেউ লাইসেন্স দিতে পারবে না। 2 বলছে আপনাকে যে লাইসেন্স দেওয়া হয়েছে এই লাইসেন্স আপনি বিকৃতি বা পরিবর্তন করতে পারবেন না। কি করা যাবে না? বিকৃতি বা পরিবর্তন করা যাবে না। 3 হচ্ছে যদি ভুয়া, নকল বা জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন না। তাহলে 10-এর 3টা কি? বিআরটিএ কর্তৃপক্ষ ব্যতীত কেউ লাইসেন্স দিতে পারবে না, লাইসেন্সের কোনো বিকৃতি বা পরিবর্তন করা যাবে না, ক্ষতি সাধন করা যাবে না। 3 হচ্ছে ভুয়া লাইসেন্স বা জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা যাবে না। যদি কেউ এইরকম লাইসেন্স ব্যবহার করে তাহলে তার শাস্তি হবে 69 ধারা। তাহলে ভুয়া লাইসেন্স বা লাইসেন্স বিকৃতি করলে তার শাস্তি কত? 69 ধারা। তাহলে 10-এর শাস্তি 69, 4-5-এর শাস্তি 66, 6-এর লাইসেন্স হস্তান্তর করলে শাস্তি হচ্ছে 67, বিদেশি নাগরিক তার শর্ত লঙ্ঘন করে শাস্তি হবে 68, আর ভুয়া লাইসেন্স জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করলে প্রদর্শন করলে তার শাস্তি হবে 69 ধারা। তারপরে হচ্ছে 11 ধারা, যে লাইসেন্সের ক্ষেত্রে 12টা পয়েন্ট দেওয়া থাকবে। এই পয়েন্ট গুলা অপরাধের উপরে নির্ভর করিয়া কর্তন যাবে। ঠিক আছে? অপরাধের উপর নির্ভর করিয়া কর্তন যাবে।
এখন বলছে যে সে যদি 8টা ক্ষেত্রে অপরাধ করে তাহলে কি হবে, এই 8টা অপরাধের মধ্যে যে কোনো একটা করলে তার লাইসেন্সের পয়েন্ট কর্তন যাবে। তাহলে 11-2 এর মধ্যে 8টা বিষয় আছে, ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ পর্যন্ত। প্রথমত হয়েছে লাল বাতি অমান্য করে মোটরযান চালনা করলে, লাল বাতি অমান্য করে মোটরযান চালনা করলে তার পয়েন্ট কর্তন যাবে। ওভারটেকিং নিষিদ্ধ, নিষেধ করা আছে এই সকল স্থানে এবং পথচারী পারাপার অর্থাৎ জেব্রা ক্রসিং এর স্থানে কি করলে গাড়ি যদি সে রাখে ব্যবহার করে সেই ক্ষেত্রে। আর সে কি করতেছে, একটা গলিপথ থেকে মেইন রোডে উঠবে, গলিপথ থেকে মেইন রোডে উঠবে, সেই জায়গায় সে গাড়ি থামাইয়া মেইন রোডে উঠার কথা, কিন্তু সে কি করলো, মেইন রোডে গাড়ি না থামাইয়া, অর্থাৎ যখন সে মেইন রোডে উঠবে তখন নিয়মিত গাড়ি থামাইয়া তারপরে আস্তে আস্তে উঠবে, কিন্তু সে না করিয়া যে গতিতে আসতেছিল সেই গতিতেই সে কি করলো, গাড়ি মেইন রোডে উঠাইলো, সেই ক্ষেত্রে তার পয়েন্ট কর্তন যাবে। তারপরে হচ্ছে সড়কের নির্দিষ্ট গতিসীমা লঙ্ঘন করা, অর্থাৎ যেখানে 40 কিলোমিটার দেওয়া আছে সেখানে 40 কিলোমিটার স্পিডে চালাইতে হবে, যেখানে 60 দেওয়া আছে সেখানে 60 কিলোমিটার স্পিডেই চালাইতে হবে, যদি না করে তাহলে তার পয়েন্ট কর্তন যাবে। তারপরে হচ্ছে সে কি করলো, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলো বা বাধা সৃষ্টি করলে তার পয়েন্ট কর্তন যাবে। একমুখী রাস্তায় অর্থাৎ একদিকে চলাচলের রাস্তায় সে কি করলো, উল্টা দিক থেকে গাড়ি নিয়ে আসলো, তার জন্য তার পয়েন্ট কর্তন যাবে। তারপরে হচ্ছে বেপরোয়া এবং বিপজ্জনক ভাবে মোটরযান চালাইলে বা যে ওজন নেওয়ার কথা সেই ওজন নিলে তার পয়েন্ট কর্তন যাবে। মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাইলে তার পয়েন্ট কর্তন যাবে। তাহলে এই 8টা বিষয় যদি সে 8টা বিষয়ের যে কোনো অপরাধ করলে তার পয়েন্ট কর্তন যাবে, 12 পয়েন্ট থেকে কর্তন যাবে। এখন যদি 12 পয়েন্ট কর্তন, তার পয়েন্ট কর্তন হয়ে গেল, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, তার লাইসেন্সটা বাতিল করতে পারবে, কর্তৃপক্ষ কি করতে পারবে, লাইসেন্স বাতিল করতে পারবে। তাহলে 11 দ্বারা কি, 11 দ্বারাই হচ্ছে লাইসেন্সের জন্য 12টা পয়েন্ট নির্ধারিত থাকবে, এই পয়েন্ট গুলা অপরাধ, অর্থাৎ অপরাধ সংগঠনের কারণে সূচক হিসাবে তার হ্যাঁ, পয়েন্ট করা যাবে। তাহলে পয়েন্ট গুলা কি, লং লাল থাকতে বাতি, হতো এগুলো আপনি মরে যাবেন কেমন না। লাল বাতি অমান্য করা, ওভারটেকিং করা, ডিম দিয়ে আমার পিতা কিস্তি মধ্যে মোটরযান পালা না পালাস। থামায় মোটরযান না থামিয়ে সড়কে মেইন সড়কে উঠা, নির্দেশিত গতি লঙ্ঘন করা, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা, উল্টা পথে গাড়ি চালানো, বিপজ্জনক ভাবে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালাইলে তার পয়েন্ট কর্তন যাবে 11। এখন ভারতে বলছে যে তার যে ড্রাইভিং লাইসেন্স, এই ড্রাইভিং লাইসেন্স ব্যক্তির লাইসেন্স প্রত্যাহার করতে পারবেন বা স্থগিত করতে পারবেন। কি জন্য করতে পারবেন, এই ব্যক্তি অসুস্থ, অপ্রকৃতিস্থ, শারীরিক মানসিক ভাবে অক্ষম, একটা কি অক্ষম আর সক্ষম। এখন প্রতিবন্ধী লোক সে কি অক্ষম নাকি সক্ষম, প্রতিবন্ধী লোক গাড়ি চালানোর জন্য কি অক্ষম নাকি সক্ষম, অক্ষম। না, অক্ষম না। প্রতিবন্ধী লোক যেমন তার একটা হাত নাই, তাহলে সে কি অক্ষম, অক্ষম না, তার তো আরেকটা হাত ভালো আছে, অথবা তার একটা পা নাই, তাহলে আরেকটা পা তার আছে, অতএব তাকে লাইসেন্স দিবে কত দ্বারায়, প্রতিবন্ধীর লাইসেন্স কত দ্বারা, প্রতিবন্ধীর লাইসেন্স হচ্ছে 7 দ্বারায়। ঠিক আছে, আপনারা দেখবেন যে রোডের মধ্যে অনেক প্রতিবন্ধী আছে যে কিন্তু গাড়ি প্রপারলি চালাইতে পারে, যেমন তার 5 আঙ্গুলের মধ্যে 4 আঙ্গুল আছে, সেও তো প্রতিবন্ধী, ঠিক আছে, সেও প্রতিবন্ধী কিন্তু সে অক্ষম না। অক্ষম মানে কি, যে এই কাজটার জন্য সে অনুপযুক্ত, কিন্তু সে যদি উপযুক্ত হয় তাহলে সে সক্ষম, আর উপযুক্ত না হইলে অক্ষম। এখন যার যেটার জন্য, যেমন সব প্রতিবন্ধী কি অক্ষম, সকল প্রতিবন্ধী অক্ষম না। আর ওই যে 7 ধারাতে তো একটা জিনিস বললাম যে সেটা হচ্ছে যে মানে বিএটিএ কর্তৃপক্ষ আর কি, মানে হুম, প্রতিবন্ধীর ক্ষেত্রে ওনারা আবার এটা বিবেচনা করবে, বিবেচনা করার
পরিপ্রেক্ষিতে তো লাইসেন্সটা দিবে। হুম, এটাই তো বললাম এটাই যে তো স্যার না? এটাই হচ্ছে 7 হুম। ধারায় প্রতিবন্ধীর লাইসেন্স। এখন 7 ধারার প্রতিবন্ধীর লাইসেন্স কি? যেমন তার লাইসেন্স 5টা, দিবে। তার তাকে লাইসেন্স দিবে, ঠিক আছে? হুম। 7 ধারায় তাকে লাইসেন্স দিবে। এখন যদি সে সক্ষম হয় সেই ক্ষেত্রে লাইসেন্স সক্ষম দিবে। হয়। যেমন আপনার গিয়ার ফালানোর জন্য তো 5 হাত আঙ্গুলের দরকার নাই, দরকার আছে? গাড়ির গিয়ার ফালানোর জন্য, গিয়ার লাগানোর জন্য কি 5 আঙ্গুলের দরকার আছে? দরকার নাই। আপনার 3 আঙ্গুল হইলেও কি গাড়ির গিয়ার লাগানো যায়। আবার গাড়ির স্টারিং চালানোর জন্য কি 5 আঙ্গুলের দরকার আছে? দরকার নাই। 4 আঙ্গুল হইলেও কিন্তু স্টারিং চালানো যায়, 3 আঙ্গুল হইলেও স্টারিং চালানো যায়। এখন তার পরীক্ষা করে দেখতে হবে সে এই 3 আঙ্গুলে গাড়ি চালাইতে সক্ষম কিনা। আমরা মাঝখানে একটা নিউজ দেখছিলাম, একজন ব্যক্তির এইরকম তার আঙ্গুল, ঠিক এইরকম এই 3টা আঙ্গুল আছে আর এইগুলা নাই, ঠিক আছে? একটা নিউজ হয়েছিল যে এই 3 আঙ্গুল দিয়ে উনি গাড়ি চালায়। তখন উনাকে আমাদের পুলিশ নাকি বিআরটি অফিসার ধরে মামলা দিছিল। তখন উনি বলছিল যে আজকে আমি 37 বছর ধরে এইভাবেই গাড়ি চালাই, আমার হাতে কখনো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় নাই, ঠিক আছে? তখন ওই যে উনি এটা চ্যালেঞ্জ করছিল যে আমি যে এইভাবে গাড়ি চালাই, আমার গাড়ি চালানোর মধ্যে কোনো ফল্ট আছে কিনা আপনি সেটা দেখেন, ঠিক আছে? তো প্রতিবন্ধী লাইসেন্স হচ্ছে 7 ধারা। এখন 11 12 ধারা কি বলতেছে যে কি জন্য তার লাইসেন্স বাতিল বা প্রত্যাহার হবে। এখন যদি সে অসুস্থ হয়, অর্থাৎ একবারে মনে করেন যে শ্বাসকষ্টের রোগী, হাঁপানি রোগী, যেমন হন যে কাশতে কাশতে জীবন তেজপাতা, অথবা পাগল, তারা কি লাইসেন্স দেওয়া যাবে? অথবা মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে, মদ্যপ, আর কি অভ্যাসগত অপরাধী, ঠিক আছে? অথবা অন্য কোনো কারণে সে গাড়ি চালাইতে অযোগ্য, সেই ক্ষেত্রে বিআরটিএ কর্তৃপক্ষ তারে অযোগ্য ঘোষণা করবে, তার লাইসেন্স স্থগিত বাতিল প্রত্যাহার করতে পারবে 12 ধারায়। এখন 12 ধারায় যখন তার লাইসেন্স প্রত্যাহার হইল, তার লাইসেন্স বাতিল হইলো, প্রত্যাহার হইলো, হওয়ার পরে এখন সে যদি গাড়ি চালায় তাহলে তার শাস্তি হবে কত? 70 ধারায়। যে সে অযোগ্য, অসুস্থ, মাদকাসক্ত, মদ্যপ, অভ্যাসগত অপরাধী, তার লাইসেন্স প্রত্যাহার হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি সে গাড়ি চালায় তাহলে তার শাস্তি হবে 70 ধারায়। তারপরে হচ্ছে 13 ধারা। 13 ধারায় বলছে যে এই যে ড্রাইভার যে নিয়োগ দেওয়া হইব, বাসের যে নিয়োগ দেওয়া হবে, এই নিয়োগগুলা কি করতে হবে? সেটা ওই শ্রম আইন অনুযায়ী, অর্থাৎ শ্রম আইন অনুযায়ী ড্রাইভার নিয়োগ করতে হবে, এবং তার কর্মঘন্টা নিয়োজিত করবে শ্রম আইন অনুসারে, এবং তার যে গাড়ির যে ডকুমেন্টস গুলো আছে সেগুলা সে কি করবে? গাড়ির মধ্যেই সংরক্ষণ করবেন। তারপরে হচ্ছে 14 ধারা, কন্ট্রাক্টরের লাইসেন্স। অর্থাৎ কন্ট্রাক্টরকে আমরা কন্ট্রাক্টর কারে বুঝি? কন্ট্রাক্টর কে? গণপরিবহনের যে দায়িত্বে থাকে তিনি হচ্ছেন কি? কন্ট্রাক্টর। গণপরিবহনের যে দায়িত্বে থাকে, বাসের যে দায়িত্বে থাকে তিনি হচ্ছে কি? কন্ট্রাক্টর। অর্থাৎ যাত্রীর সাথে যিনি যোগাযোগ করবেন, কমিউনিকেশন করবেন, যাত্রীর সেবা দিবেন, তিনি কি? কন্ট্রাক্টর। এখন সড়ক পরিবহন আইন 2018-তে বলতেছে যিনি যাত্রীর সাথে যোগাযোগ, কমিউনিকেশন করবেন, কন্ট্রাক্টর করবেন, তারও কি লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে? তিনি লাইসেন্স ব্যতীত গাড়িতে দায়িত্ব পালন করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে যে হঠাৎ যদি একজন ড্রাইভার যদি অসুস্থ হয় তাহলে তো এই গাড়িটা একজন চালাইতে হবে, চালাইতে হবে না? তখন কি করবেন? ওই কন্ট্রাক্টর সেই গাড়িটা চালাবেন এবং সেটার যথোপযুক্ত সেফ নিরাপদ জায়গায় উনি নিয়ে যাবেন। এই জন্যই বলা আছে যে কন্ট্রাক্টর বা হেল্পার যিনি, তারও কি করতে হবে? লাইসেন্স থাকতে হবে। এবং কন্ট্রাক্টর লাইসেন্স প্রদানের পদ্ধতি, মেয়াদ, নবায়ন, স্থগিত, প্রত্যাহার, এইসব সেগুলো বিধি দ্বারা নির্ধারিত করতে হবে। এখন যদি 14 ধারার কন্ট্রাক্টর তার লাইসেন্স না থাকে বা উনি লাইসেন্স ব্যতীত গাড়িতে দায়িত্ব পালন করে, ওনার নিয়ম হচ্ছে যে উনি যেহেতু গাড়িতে দায়িত্ব যখন পালন করবে তখন উনার সাথে ওনার ড্রাইভিং লাইসেন্স থাকবে বা গাড়িতে উনি রাখবেন। এখন গাড়িতে উনি ড্রাইভিং লাইসেন্সটা থাকলো না বা উনার লাইসেন্স নাই, সেই ক্ষেত্রে উনার শাস্তি হবে 71 ধারা।
আর 15 দ্বারা হচ্ছে কন্ট্রাক্টর নিয়োগ হবে কি, যে কন্ট্রাক্টর নিয়োগ করবে সেটা ওই শ্রম আইন 2006 অনুসারে তার নিয়োগ প্রক্রিয়া, সম্পাদন, ডিউটি এগুলা নির্ধারণ করবেন শ্রম আইন অনুসারে। তাহলে আমরা আবার 4 যাই। 4 দ্বারা হচ্ছে লাইসেন্স ব্যতীত গাড়ি চালনা করা, 5 দ্বারা হচ্ছে অনুমতি ব্যতীত গাড়ি চালনা করলে শাস্তি হচ্ছে 66 দ্বারা। এই যে যেগুলা বলতেছি সেগুলো মনে রাখবেন। 4-5 সম্পর্ক হচ্ছে 66, আর 12 দ্বারার সম্পর্ক হচ্ছে 70। ঠিক আছে, 70 দ্বারা। তখন এই যদি না আপনি এই জায়গাগুলো ধরে রাখেন, তাহলে আপনি দ্রুত সড়ক পরিবহন আইনটা আপনার রিভিশন বা এটার উত্তরগুলো লেখা আপনার জন্য সহজ হবে। তাহলে 4-5 দ্বারা শর্ত লঙ্ঘন করলে হচ্ছে 66, 6 দ্বারার হস্তান্তর করলে শাস্তি হচ্ছে 67, 8 দ্বারা বিদেশি নাগরিক যদি শর্ত লঙ্ঘন করে তার শাস্তি হচ্ছে 68, 69 হচ্ছে, নাকি ভুল বললাম? না স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 9 এর 68। 10 দ্বারা হচ্ছে ওই যে জাল ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করলে তার শাস্তি হচ্ছে 69, এবং 12 দ্বারা লাইসেন্স বাতিল হওয়ার পরেও যদি সে গাড়ি চালায় তাহলে তার শাস্তি হবে 70। আর 71 হচ্ছে কি, কন্ট্রাক্টর লাইসেন্স ব্যতীত গাড়ি চালাইলে তার শাস্তি হবে 71। এই যে কোটেশন গুলো এগুলো মনে রাখতে হবে। এই যে দেখেন আমি নিজেও কিন্তু ভুলে যাইতেছি যে কোনটার সাথে কোনটা সম্পর্ক। ঠিক আছে, কারণ আমার তো অনেকদিন ধরে পড়া নাই, সেই যে পরীক্ষার আগে পড়ছিলাম, তারপরে এই যে 5-6 মাস কই 5-6 মাস না, প্রায় 8 মাস হয়ে গেছে আমার আর রিভিশন দেওয়া হয় নাই। 10 এর হচ্ছে কি 69 না? 10 এর 69, 12 হচ্ছে 70। আপনি মিলাবেন 4-5 66, 12 70। ঠিক আছে, এইভাবে মিলাবেন, তাহলে আপনার জন্য এটা কন্ট্রাক্টর লাইসেন্স কন্ট্রাক্টর হয়েছে 14 কন্ট্রাক্টর 71। 14-71। একটু বাইরে ছিলাম তো সেজন্য। তারপরে আচ্ছা, 13-71, 12-70 বললেন স্যার, 13-71। 13 শাস্তি না, এটা হচ্ছে বিধি। 13 হচ্ছে ড্রাইভার নিয়োগের বিধি, আচ্ছা, সরি স্যার। আর 14 হচ্ছে এই আচ্ছা কন্ট্রাক্টরের স্যার, এই যে লাইসেন্স। 14 বললেন যে আপনি যে 14 বললেন তার শ্রম আইনের 6 যারা লোক দিয়াতে নিয়োগ করতে হবে। আমরা তো পড়তাছি ওইটা ফোন বয়ে, আমরা তো পড়তাছি লাগা মোটর জানে, তাহলে এখানে শ্রম আইন কেটে স্যার? শ্রম আইন হচ্ছে যে আপনি যে এই যে কন্ট্রাক্টর ড্রাইভার, সে তো শ্রমিক, শ্রমিক না? জি স্যার। সে তো শ্রমিক, সে যখন শ্রম দেয় তখন সে হচ্ছে শ্রমিক। এখন তারে নিয়োগ প্রক্রিয়া, তারপর নিয়োগপত্র দেওয়া, তার ডিউটি নির্ধারণ করা, এটা কি, এটা কোন আইনে হবে? এটা তোর মোটর আইনে দেওয়া নাই, এটা শ্রম আইনে বলা আছে। সকল অফিসের সরকারি কর্মচারী সে 9টা 5টা ডিউটি করে, কোন আইন বলে? এই শ্রম আইন বলে। শ্রম আইন বলে। শুধু আমাদের পুলিশের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ঠিক আছে, শুধু এই যে সবাই যে 9টা 5টা 8 ঘন্টা ডিউটি করে, এটা কোন আইন বলে করে? ঠিক ওই আছে, শ্রম আইন অনুযায়ী করে। হ্যাঁ, তবে সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। তারপরে হচ্ছে 16 দ্বারা মোটরযানের রেজিস্ট্রেশন। ঠিক আছে, গাড়ির রেজিস্ট্রেশন, যখন কোনো গাড়ির মালিক কোনো গাড়ির রেজিস্ট্রেশন ব্যতীত কি করতে পারবে না, গাড়ি সড়কে চালাইতে পারবে না। মহাসড়ক, পাবলিক প্লেস, এইসব জায়গায় চালাইতে পারবে না, কি রেজিস্ট্রেশন ব্যতীত চালানো যাবে না। এবং এটার জন্য উনি চালাইতে গেলে কি করতে হবে? 53 দ্বারায় আর্থিক সহায়তা তহবিলে চাঁদা দিতে হবে। চাঁদা প্রদান করলে তখন ওনাকে রেজিস্ট্রেশনের জন্য লিখিত আবেদন করতে পারবে। চাঁদা প্রদান করে যারা এই গাড়ি আছে, মোটরসাইকেল আছে, যাই আছে, প্রত্যেকেই কিন্তু চাঁদা দিতে হয়। ঠিক আছে, এই চাঁদা দিয়েই আবেদনটা করতে হয়, না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। 2, এটা কি স্যার তাহলে ওই যে মোটরযান শাখার যে কি শ্রমিক থাকে যে একটা, এই সমস্ত ফাংশনে মনে জড়িত নাকি? না না না, এটা হচ্ছে সরকারি কোষাগারে। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সরকারি কোষাগার। এই যে যেমন আমি আপনারা বলি, এই যে কিছুদিন ধরে দেখতেছেন আমাদের বিভিন্ন পুলিশ অফিসার বা বিভিন্ন বিআরটিএ কর্তৃপক্ষ একটা অ্যাড দিচ্ছে
যে যদি আপনি সড়ক দুর্ঘটনায় আহত নিহত হন তাহলে 1 মাসের ভিতরে সংশ্লিষ্ট বিআরটিতে আবেদন করুন। মৃত্যুর ক্ষেত্রে 5 লাখ, গুরুতর জখমের ক্ষেত্রে 3 লাখ এবং অন্যান্য সাধারণ আঘাতের ক্ষেত্রে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। ঠিক আছে, এই যে আপনাকে যে আর্থিক সহায়তাটা দেওয়া হয়, এটা কি সরকার দেয়? এটা না, এটা আপনার আমার দেওয়া যে টাকা, এটা কিন্তু বিআরটিতে জমা আছে। বর্তমানে মনে হয় বিআরটিতে সম্ভবত 21,000 না 21,000 না সরি 201 কোটি টাকা, বর্তমানে 201 কোটি টাকা এই আর্থিক সহায়তার তহবিল দেওয়া আছে, যেটা মনে হয় যে নেওয়ার মতো মানুষ নাই। ঠিক আছে, এটা নেওয়ার মতো মানুষ নাই, কারণ দেখা গেছে আপনার একটা দুর্ঘটনা হইলে আপনি কি করতেছেন, বিআরটিতে আবেদন করতে পারতেছেন না, বা 1 মাস সময়ের পরে আপনি আবেদন করতেছেন, 1 মাস সময় চলে গেলে তো আর আপনার আবেদন আর গ্রহণযোগ্য না। ঠিক আছে, না। এই জন্যই দেখা গেছে বিআরটিতে সবাই যথাসময়ে আবেদন করতে পারে না বিধায় এই টাকাটা পায় না। আর যারা আবেদন করে তারা মনে হয় মেবি 175 জন না 275 জন লোকে নাকি পাইছে 25 কোটি টাকার মতো। ঠিক আছে, এখন বর্তমানে এই খাতে সরকারের ঘরে জমা আছে 201 কোটি টাকা। এটা হচ্ছে লেটেস্ট নিউজ আর কি। তাহলে এই যে আপনি কি করবেন, সহায়তা তহবিলের সহায়তা দিয়ে তারপরে আপনি আবেদন করবেন। আর আপনার প্রত্যেক গাড়িতে আলাদা আলাদা ভাবে নাম্বার প্লেট সংযোজন করতে হবে। যেমন আপনি মোটরসাইকেলের নাম্বার প্লেটকে অন্য গাড়িতে লাগাইতে পারবেন না, বা অন্য গাড়ির নাম্বার প্লেট আরেক গাড়িতে লাগাইতে পারবেন না, অর্থাৎ পৃথক গাড়ির জন্য পৃথক পৃথক নাম্বার প্লেট আপনি ব্যবহার করতে হবে। এবং মোটরযানের রেজিস্ট্রেশনের জন্য আবেদন ফি, আবেদন মঞ্জুর প্রত্যাখ্যান মেয়াদ কি করতে পারবে, সরকার নির্ধারিত করতে পারবে। এবং প্রাইম মুভার এবং টেইলারের জন্য পৃথক পৃথক রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, আমাদের যে বড় বড় যে গাড়িগুলো আছে এগুলোর জন্য কি করতে হবে, আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। এখন যদি আপনি রেজিস্ট্রেশন ব্যতীত গাড়ি চালান তাহলে আপনার শাস্তি হবে কত, 72 ধারা। ঠিক আছে, 72 ধারা আপনার শাস্তি। তাহলে রেজিস্ট্রেশন ব্যতীত গাড়ি চালানো শাস্তি কত, 72 ধারা। এখন এই যে রেজিস্ট্রেশন, আপনার মনে করেন যে আপনি কি করলেন, একটা ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করলেন, তাহলে শাস্তি হবে কত, 73। 17 কি ভুয়া রেজিস্ট্রেশন, 16 বলছে রেজিস্ট্রেশন করবেন, না করলে শাস্তি 72। আর 17 বলছে ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করলেন বা প্রদর্শন করলেন, তাহলে শাস্তি কি 73। ভুয়া তো বুঝেন, নকল, জাল। ঠিক আছে, ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করলে বা প্রদর্শন করলে তার শাস্তি হবে কি 73 দ্বারা। তারপরে হচ্ছে 18, এই যে কোটেশন গুলো বলতেছি মনে রাখবেন, 16, 72, 17, 73, এরপরে কিন্তু 18, 19, 20। ঠিক আছে, এগুলোর কিন্তু শাস্তি নাই। ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করার শাস্তি হচ্ছে কি 72 নাকি 73, 73, 17 হচ্ছে যে 73 না 17, 73, 16, 72। 16 72 আর একটু আসতে বলেন স্যার, এটা এগুলো লাগবে, একটা কাজ আছে। 16 হচ্ছে কি 72 না? হ্যাঁ, 16, 72। আমি তো একটার সাথে আরেকটা মিলাই দিচ্ছি ভাই, যে 16তে আপনি রেজিস্ট্রেশন করলেন না, আপনার শাস্তি 72। আর 17তে আপনি ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করলেন বা দেখাইলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি 73, যাতে আপনার সহজে মনে থাকে। ঠিক আছে, মানে 16 হচ্ছে যে রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালানোর শাস্তি হলো 72, 72, আর হচ্ছে যে 17 হচ্ছে যে ওই যে ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করলে শাস্তি 73। 73। ঠিক আছে, নেক্সট স্যার। এরপরে হচ্ছে অস্থায়ী রেজিস্ট্রেশন, এগুলোর কোনো শাস্তি নাই। এটা বলছে যে আপনি কোন জায়গায় আবেদন করতে পারবেন, অস্থায়ী ভাবেও রেজিস্ট্রেশন আবেদন করা যায়। ঠিক আছে, আপনি নির্ধারিত টাকা জমা দিয়ে অস্থায়ী ভাবে রেজিস্ট্রেশনে আবেদন করতে পারবেন, এবং আবেদনের পদ্ধতি, ফর্ম, ফি এটা সরকার নির্ধারণ করে দিবে। 18। তারপরে হচ্ছে 19 দ্বারা হচ্ছে রেজিস্ট্রেশনের ফর্ম মোটরযান মালিকের স্থায়ী বা বর্তমান ঠিকানা কি করা যাবে, রেজিস্ট্রেশনের ঠিকানা দেওয়া যাবে। এখন আপনি মনে করেন যে বর্তমানে এই আমি মৌলভীবাজারে আছি,
মানে আমি কি করতে পারবো, আমার গাড়ির আবেদনের জন্য আমি মৌলভীবাজারে আবেদন করতে পারবো রেজিস্ট্রেশনের জন্য। আবার চাইলে আমি কি করতে পারবো, সিলেটেও আবেদন করতে পারবো। এটাই হচ্ছে 19 ধারা। আর যদি আপনি মনে করেন যে আবেদন করিয়া এটা পরিবর্তন করতে চান, তাহলে আপনি 30 দিন সময় নিয়ে এটা আপনি পরিবর্তন করতে পারবেন। তারপরে এটা হচ্ছে কত ধারা স্যার? ওই 19। এটার কোনো শাস্তি নাই, এগুলা শাস্তি নেই, এটা আপনার প্রক্রিয়া বলছে আর কি, প্রক্রিয়া যে আপনি রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোন জায়গায় করতে পারবেন। ঠিক আছে। বুঝতে পারছি স্যার। মানে এটা স্যার স্থায়ী অস্থায়ী হলো আপনি মৌলভীবাজারও করতে পারবেন, হবিগঞ্জও করতে পারবেন। হ্যাঁ, আপনি যে কোনো স্থানেই করতে পারবেন, অর্থাৎ আপনি যেখানেই বসবাস করেন সেখানেই আপনি গাড়ির রেজিস্ট্রেশন করতে পারবেন, ওইটা কোনো দরা বাঁধার নিয়ম নাই। না, আমার বাড়ি চট্টগ্রাম, মৌলভীবাজার কি পারবো? হ্যাঁ অবশ্যই, আপনি ওই পঞ্চগড়েও গিয়ে পারবেন, সমস্যা নাই। আপনি পঞ্চগড়ে না, বসবাস আমি তো করতেছেন। এখানে, ওইখানে কি স্থায়ী ভাবে থাকি এরকম কিছু? স্থায়ী অস্থায়ী বলতে কোনো শব্দ নাই, এটা হচ্ছে আপনি যে স্থানেই থাকেন সেই স্থানেই আপনি এটা ব্যবহার করে কি কয় রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে স্যার তারপর এই ওই যে 19 বা 20 যে কথাটা বললেন, আমি তো বর্তমানে সিলেট কর্মরত। হ্যাঁ তা আমি যদি, আমার তো লাইসেন্স করা ঢাকাতে, তা আমি হ্যাঁ, চাইলে সিলেটও নিয়ে আসতে পারবো। 1 মাস পূর্বে, মানে মেয়াদ উত্তীর্ণের 1 মাস পূর্বে আবেদন করতে হবে। এটা তো ভাই এটা আপনার লাইসেন্সের কথা বলতেছি না, বলতেছি গাড়ির রেজিস্ট্রেশনের কথা। ও আচ্ছা আচ্ছা, সরি 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 স্যার। আমি বলতেছি আপনার গাড়ির রেজিস্ট্রেশনের কথা, যে আপনি গাড়ির রেজিস্ট্রেশন কোন জায়গায় করতে পারবেন। যেমন এই যে আমি মৌলভীবাজারে আছি, এখন যদি আমি মৌলভীবাজারে একটা গাড়ি কিনি, তাহলে কি আমাকে রেজিস্ট্রেশন করার জন্য কি সিলেটে যাওয়া লাগবে? আমি কি মৌলভীবাজার বিআরটিতে করতে পারবো না? আমি জি স্যার, মৌলভীবাজার পারবেন। বিআরটিতেও করতে পারবো, এই রেজিস্ট্রেশন আমি যে স্থানেই আছি সেই স্থানেই করতে পারবো। এটাই হচ্ছে 19 ধারা। আর 20 ধারা হচ্ছে মোটরযান পরিদর্শন, যে আপনি মোটরযান কোন কোন সময় পরিদর্শন করাইবেন। এখানে আপনার 60টা বিষয়ের কথা বলা আছে, যে এই 60টা বিষয় আপনি পরিদর্শন করাইবেন। প্রথমত হয়েছে রেজিস্ট্রেশন যখন করাইবেন তখন বিআরটিএ কর্তৃপক্ষ এই যে সেন্টুমিয়া তেলিবাজার জি বাইপাসের মুখে স্যার। কিন্তু পরিদর্শন করে, ঠিক আছে। জি স্যার। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন সনদে মালিকানা পরিবর্তনের সময়, অর্থাৎ আমি কি করছি, সেন্টুমিয়ার কাছে গাড়িটা বিক্রি করে দিছি, তখন এই যে যখন সেন্টুমিয়া মালিকানা রেকর্ড পরিবর্তন করবে তখন গাড়িটা দেখাইতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে জি স্যার। মোটরযানের যে কোনো কারিগরি অভ্যন্তরীণ বা বাহ্যিক পরিবর্তন, ঠিক আছে। এই যে আমরা গাড়ির ডেন্টিং পেন্টিং করি না, এই যে জি সেন্টুমিয়া কি গাড়ি নিয়ে কখনো বিআরটিতে গেছিলা? জি স্যার, গাড়ি গেছি স্যার। গাড়ি যখন বড় ধরনের কাজ করাইতে হয় তখন কিন্তু বিআরটি থেকে অনুমতি নিতে হয়, তখন গাড়িটা তাদের দেখাইতে হয় যে এই যে দেখেন গাড়ি কন্ডিশন, আমার এই কাজটা করার লাগবে। তারপর হচ্ছে মোটরযান ফিটনেস সনদ গ্রহণের সময়, যখন আপনি মোটরযানের ফিটনেসটা নেবেন, এটা মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য না, তবে আদার্স যত গাড়ি আছে এগুলার ফিটনেস যখন আনবেন তখন আপনার গাড়ি দেখাইতে হবে। তাহলে এখন যদি আপনাকে এমসিকিউ প্রশ্ন দেয় যে মোটরযান কয়টি ক্ষেত্রে পরিদর্শন করাইতে হয়, চারটি তাহলে কি ক্ষেত্রে। বলবেন? 4টি ক্ষেত্রে। কোন কোন সময়? রেজিস্ট্রেশনের সময়, মালিকানা মালিকানা পরিবর্তনের পরিবর্তনের সময়, সময়, গাড়ির কোনো কাজ কারিগরি করার সময়, এবং হচ্ছে গাড়ির ফিটনেস গ্রহণের সময়। এই 4টা সময় সময়। দেখাইতে হবে, ঠিক আছে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলেন চেন দেখি 60 ধারার শর্ত লঙ্ঘন করলে শাস্তি কত? 66। 5 ধারার শর্ত লঙ্ঘন করলে শাস্তি কত? 66। হ্যাঁ, 666, 666। 5 ধারায় কি বলছে? 5 ধারায় কি জন্য তার শাস্তি হবে? ওই যে অনুমতি, অনুমতি ব্যতীত চালাইলে, হুম, অনুমতিপত্র আর কি। অনুমতি ব্যতীত, অনুমতি ব্যতীত গণপরিবহন চালাইলে আর কি। হুম, অনুমতি ব্যতীত গণপরিবহন চালাইলে তার শাস্তি। তারপরে 666। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি কি ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করতে পারবেন? না, সুযোগ নাই, শাস্তি 67। কত 5, ধারার শর্ত 6 এর লঙ্ঘন 5, করলেন? 6-5। 6 এর 5, 6 এর হ্যাঁ, 5। এখন আপনি ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করলেন, শাস্তি কত? কোনটা স্যার?
আচ্ছা, ভুয়া ড্রাইভিং লাইসেন্স 68। না। মাঝখান থেকে তো আমি একটা ছেড়ে দিছি। 68 তো হইছে বিদেশি নাগরিক শর্ত লঙ্ঘন করলে তার শাস্তি। আর 10 হচ্ছে কি ইয়া ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করলে তার শাস্তি 69। 69। 69। আর ড্রাইভার অযোগ্য হইয়াও গাড়ি চালাইছে তার শাস্তি কত? 70 70। আর দ্বারা 12 ধারা শর্ত লঙ্ঘন করলে 70। 14 ধারা কন্ট্রাক্টরের লাইসেন্স নাই তার শাস্তি কত? 71। 71। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালাইলে 16 ধারায় রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালাইলে তার শাস্তি কত? 72। ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করলে 73। 73। 73 শব্দ এখন দ্বারা। আসেন 21 ধারা, ঠিক আছে? এখন 21 ধারা কি বলতেছে? আপনি মালিকানা পরিবর্তন করবেন। কি করবেন? মালিকানা পরিবর্তন করবেন। এখন আপনাকে মালিকানা হচ্ছে আপনি প্রথম বিআরটি থেকে নতুন গাড়ি কিনছেন, আপনি 30 দিন সময়ের ভিতরে আবেদন করবেন, ঠিক আছে? তারপরে এখন আপনি কি করছেন, এই গাড়িটা বিক্রি করে দিছেন, দ্বিতীয় মালিক সে কি করবে? 60 দিনের ভিতরে মালিকানা পরিবর্তন করবে। কি করবে? 60 দিনের ভিতরে মালিকানা পরিবর্তন করবে। এখন আপনি কি করলেন? 30 দিনের ভিতরে আবেদন করলেন না, আপনাকে পুলিশ ধরলো, ধরি আপনাকে মামলা দিবে কত ধারায়? 74 ধারায়। আপনি কি করলেন? মালিকানা পরিবর্তন করলেন না, তখন আপনার শাস্তি হবে কি? 74 ধারায়। বুঝা গেছে? স্যার তাহলে ওই 24 ধারার মালিকানা হস্তান্তর ঠিকঠাক না করার কারণে মামলা দিব 74 ধারা। 21 ধারা, 21 ধারার মালিকানা 21 ধারা। হ্যাঁ। এখন 22-এ কি বলতেছে? 22-এ বলতেছে আপনি যদি কিস্তিতেও গাড়ি নেন, ঠিক আছে, কিস্তিতেও গাড়ি নিলে সেটাও কি করতে হবে? সেটারও আপনার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা লাগবে। কিস্তিতেও গাড়ি নিলে সেটারও রেজিস্ট্রেশন করতে হবে 22। আর 23-এ হচ্ছে যখন আপনি এটা আপনার সরকার নির্ধারণ করে দিবে যে আপনি কতদিন পর্যন্ত এই লাইসেন্স কি কয়টা গাড়ি আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে মনে করেন যে আমরা গরিবের জন্য আমরা তো একটাই কিনতে পারি না। এখন দেখা গেছে যে অনেক বড় লোক এক একজনে 5টা 6টা গাড়ি করে কিনে, তখন সরকার কি করলো? নির্ধারণ করে দিল যে আপনি কি করতে পারবেন না, 5টার উপরে গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবেন না, বা 5টার উপরে গাড়ি ক্রয় করতে পারবেন না। যখন এইরকম চুক্তি কি করতে পারবে? সরকার নির্ধারণ করে দিতে পারবে। বুঝি নাই, আবার বলেন। 23 ধারা। হুম। 23 ধারা হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশনের লিমিট দেওয়া আর কি, যে আপনি 5টার বেশি গাড়ি কিনতে পারবেন না, 5টার বেশি গাড়ি আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন না। এই যে সরকার কি করবে? লিমিটেশন দিয়ে দিবে, ঠিক আছে? যে ব্যক্তির ক্ষেত্রে সে 5টা বা 6টা বা 10টার বেশি গাড়ি তার নামে রেজিস্ট্রেশন করতে পারবেন না, সেটাই হচ্ছে 23 ধারা। মানে এটা 23 ধারার ইয়ার কি বিষয় যে 5টার বেশি গাড়ি রেজিস্ট্রেশন করা যাবে না? এটা আমি ফার্স্ট আর কি উদাহরণ দিলাম, মানে সরকার নির্ধারণ করে দিব যে এক একজন ব্যক্তি কয়টা করে গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবে, সেটার কথাই বলা আছে 23-এ, ঠিক আছে? বুঝলে বলেন বুঝছি, না বুঝলে বলেন যে বুঝি নাই। তারপরে হচ্ছে 24, মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল, ঠিক আছে? সরকার চাইলে মোটরযানের রেজিস্ট্রেশন স্থগিত বাতিল করতে পারে, তো হচ্ছে সরকারের ইচ্ছা। তাহলে মানে আমরা এটা কি সরকারই করবে, মানে বিআরটিএ কর্তৃপক্ষ না? বিআরটিএ কর্তৃপক্ষ, এটাই তো সরকার, বিআরটিএ কর্তৃপক্ষই তো সরকার।
মানে এটাই তো সরকার, বিআরটি কর্তৃপক্ষই তো সরকার, এক কথা এটাই হ্যাঁ বোঝাতে চাচ্ছে। সঠিক। সকল গাড়ির মালিক হয়েছে বিআরটিএ, আর বিআরটিএ মানে কি? সরকার, যথাযথ সরকার। কর্তৃপক্ষ। বিআরটিএ এর মিনিং কি? রুট ট্রান্সপোর্ট অথরিটি, বাংলাদেশ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। আর বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। কিতা বাংলাদেশ কর্পোরেশন। রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। কর্পোরেশন। তাহলে এখন পাইলাম 25 ধারা। 25 ধারা কি? ফিটনেস। গাড়ির কি ফিটনেস লাগে নি চালাইতে? 100%। অবশ্যই লাগে। ফিটনেসটা কি? ওই ফিটনেস কাগজ। ফিটনেস গাড়ির হচ্ছে গাড়ির কাগজ। বডি বাড়া, গাড়ির সবকিছু গাড়ি- ঠিকঠাক আছে কিনা, গাড়ির কাগজ থাকা। বডি ইঞ্জিন এসব কিছু ঠিকঠাক আছে কিনা, ওর উপর ভিত্তি করে একটা কাগজ দিব, ওটাই ফিটনেস। ফিটনেস মানে কাগজ না, অর্থাৎ গাড়ির বডি সিট সবকিছু ঠিক আছে, সুন্দর পরিপাটি আছে, এটাই হচ্ছে কি? ফিটনেস। ফিটনেস। ঠিক আছে, তাহলে 25 ধারা বলছে ফিটনেস ব্যতীত গাড়ি চালানো যাবে না। এখন চালাইলে তার শাস্তি কত? 75। কি হবে যে 75? 25 75। 112 নাকি স্যার? 25 75। আচ্ছা 25-75 না? হ্যাঁ 25 75। 12 কত? 12 স্যার ওই যে 1270। রেজিস্ট্রেশন। 12 70 ইয়া, ড্রাইভারের লাইসেন্স। 12 হইছে ড্রাইভারের লাইসেন্স ছাড়া গাড়ি চালাইলে সে অযোগ্য হইয়া গাড়ি চালাইছে, তাহলে তার শাস্তি হবে 70। 4 5 66। 4 5 66। 4 5 66। 12 70। তারপরে 25 75। এইরকম টার্ম ধরবেন, কিন্তু টার্ম ধরলে তাহলে সহজে যাবেন। তারপরে হচ্ছে 26 ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেন ছাড়া গাড়ি চালাইলে শাস্তি কত? 76। 75 73। 73। ট্যাক্স টোকেন ছাড়া গাড়ি চালাইলে শাস্তি 73। তারপরে হচ্ছে 27। 27 হচ্ছে যাত্রী এবং পণ্য পরিবহন কমিটি। সরকার কি করবে? ওই যে বিভিন্ন কমিটি করিয়া দেয় না, কাউরান বাজারের এক কমিটি, আর বাসের এক কমিটি, সায়দাবাদ যাত্রাবাড়ি, এগুলার কি? পণ্য এবং যাত্রী পরিবহনের কমিটি। 27। 28 হচ্ছে কি? রোড পারমিট। রোড পারমিট লাগেনি গাড়ির? ডিজেল লাগে। কোন কোন গাড়ির রোড পারমিট লাগে? দেশে গণপরিবহনের গাড়িগুলা। সব গাড়ির লাগে, শুধু মোটরসাইকেলের ব্যতীত। আরো কিছু গাড়ি আছে যেগুলা কি? যেগুলা ইমার্জেন্সি কাজে ব্যবহৃত, ওইগুলার রোড পারমিট লাগে না। ওইটা আমরা পাইমু এখন একটু পরেই। এখন 28-এ বলতেছে কি? রোড পারমিট ব্যতীত গাড়ি চালানো। তাহলে রোড পারমিট ব্যতীত গাড়ি চালাইলে তার শাস্তি কত? 76 না 76 75 তো ইয়ে আছে। 112 নাকি স্যার? হুম 112 দেওয়া যায় রুট পারমিটে? রোড পারমিট 112 কি? তুমি খালি বারবার 112-তে যাচ্ছ কেন? কি সমস্যা? 112-তে রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, রুট পারমিট এগুলার ফলাফলের আটক। কথা বলা আছে আর কি স্যার? এগুলো ফলাফলের কথা বলা আছে নাকি আটক। এগুলো আটকের কথা বলা আছে? আটক আর কি। হ্যাঁ। তো আপনার গাড়ি নাই, আপনি আটক আবার হইবেন কোত্থেকে? আপনার পারমিটই নাই, তো আটক করবেন কোত্থেকে? হ্যাঁ, পারমিট ব্যতীত গাড়ি চালাইলে শাস্তি হচ্ছে 77 ধারা। 25 75, 26 76, 28 77। ঠিক আছে।